হাই মেডিকোস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। দেখো আজকে আমরা টুডেজ ডিসকাশন টপিক ইজ ভিটামিনস, যেটা হচ্ছে আমাদের বায়োকেমিস্ট্রি চ্যাপ্টারে থাকে এমবিবিএস ফার্স্ট ইয়ারে। এটা পঙ্কজা নায়কের বইয়ের আমি পিডিএফ থেকে পড়াবো। সেটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার 7-এ আছে ভিটামিনস। তো ভিটামিনস কিন্তু আমাদের খুব জরুরি জানা, কারণ ভিটামিনস দিয়ে আমাদের প্রচুর ভিটামিনস ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার হয়ে থাকে বডিতে। তো সেটা মেডিকেল ফিল্ডে থাকতে গেলে সেটাকে জানা অবশ্যই জরুরি। ওকে, তো আমরা চলো তাহলে ভিটামিনস নিয়ে পড়ি। তো সেটা আমরা কিছু মানে পয়েন্টসের মাধ্যমে পড়বো। সাব পয়েন্টগুলো হচ্ছে ইন্ট্রোডাকশন, ডেফিনিশন অ্যান্ড ক্লাসিফিকেশন অফ ভিটামিনস, ওয়াটার সলিউবল ভিটামিনস, ফ্যাট সলিউবল ভিটামিনস, সামারি অ্যান্ড এক্সারসাইজ। ওকে, তো ফার্স্টে আমরা যদি ইন্ট্রোডাকশনের দিকে দেখি, ইন্ট্রোডাকশনের পার্টটায় তেমন কিছু বলেনি আর কি। ভিটামিনস মানে ফার্স্ট কী করে ডিসকভার হয়েছিল এগুলো অতটা মানে পরীক্ষার ক্ষেত্রে অতটা ইম্পর্টেন্ট নয়, তো সেই জন্য আমি এটা বলবো না। তো ফার্স্টে যদি আমরা ডেফিনেশন দেখি, ডেফিনেশনই ফার্স্ট বলছে ভিটামিনস আর অর্গানিক নিউট্রিয়েন্টস, অর্থাৎ ভিটামিনস হচ্ছে একটা অর্গানিক নিউট্রিয়েন্ট that are required in small quantities for a variety of biochemical function and which generally cannot be synthesized by the body and must therefore be supplied by the diet। অর্থাৎ কি বলছে, ভিটামিন হচ্ছে একটা অর্গানিক নিউট্রিয়েন্ট যেটা আমাদের বডির কিছু বায়োকেমিক্যাল ফাংশন চালানোর জন্য খুব কম অ্যামাউন্টে দরকার হয়। এবং এই যে ভিটামিনসটা এটা খুব কম অ্যামাউন্টে দরকার হয়, কিন্তু এটা আমাদের বডি তৈরি করতে পারে না। সেই জন্য আমাদের এটা অবশ্যই আমাদের ফুডের থ্রু নিতে হবে, কারণ বডি যেহেতু সিনথেসাইজ করতে পারছে না, তাই আমাদের এটা ফুডের থ্রু নিতে হবে, অর্থাৎ সাপ্লাইড বাই দ্য ডায়েট। কিন্তু আবার পরের লাইনে বলছে অনেক সময় কি দেখা যায় যে ইন্টেস্টিনালে যে মাইক্রো অর্গানিজমগুলো থাকে সেগুলো কিছু কিছু সময় কিছু কিছু ভিটামিন সিনথেসাইজ করে থাকে, কিন্তু তার কোয়ান্টিটিটা খুবই কম হয়। সেই জন্য আমাদের ডায়েটের থ্রু নেওয়াটাই মানে বেশি ভালো। তাহলে আমরা ভিটামিনসের ডেফিনেশনে যদি আমরা পয়েন্টস করে লিখি, ফার্স্ট পয়েন্ট হবে ইট ইজ দ্য অর্গানিক নিউট্রিয়েন্ট, সেকেন্ড পয়েন্ট হবে ইটস রিকোয়ার্ড ইন স্মল কোয়ান্টিটি ফর এ ভ্যারাইটি অফ বায়োকেমিক্যাল ফাংশন, অ্যান্ড থার্ড পয়েন্ট হবে যে ইটস জেনারেলি ক্যানট বি সিনথেসাইজড বাই দ্য বডি, দাস ইট দেয়ারফোর বি সাপ্লাইড বাই দ্য ডায়েট। ওকে, তার পরের পয়েন্টটা না লিখলেও চলে, যেটা আমাদের মাইক্রো অর্গানিজম ইন্টেস্টিনাল মাইক্রো অর্গানিজমে হয়, কিন্তু সেটা খুব একটা সাফিসিয়েন্ট মাপে হয় না, সেই জন্য আমাদের ডায়েটের মাধ্যমে নেওয়াটাই ঠিক। ওকে, এবারে ক্লাসিফিকেশনে যখনই আমরা দেখি ভিটামিনস হচ্ছে দু রকমের হয়, একটা হচ্ছে ওয়াটার সলিউবল, একটা হচ্ছে ফ্যাট সলিউবল। তো ওয়াটার সলিউবল আর ফ্যাট সলিউবলে যদি তাহলে আমরা ক্লাসিফিকেশন কিসের ওপর বেসড করে করছি, তার ভিটামিনসের সলিউবিলিটির ওপর। তো সলিউবিলিটির ওপর যখন ক্যাটাগরির ওপর বেস করে আমরা ভাগ করছি, তখন হচ্ছে দুটো রকমের ভিটামিনস, ওয়ান হচ্ছে ওয়াটার সলিউবল ভিটামিনস, 2 নম্বর হচ্ছে ফ্যাট সলিউবল ভিটামিনস। তো আমরা এটা আগে থেকেই জানি, ফ্যাট সলিউবল ভিটামিনসের মধ্যে পড়ে এ, ডি, ই, কে, আর ওয়াটার সলিউবলের মধ্যে বাকি দুটো, সেটা হচ্ছে বি আর সি। ওকে, তো এই যে আমাদের B1, B2, B3, B5 এর সায়েন্টিফিক নেমগুলো আছে, এগুলো খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। আর ভিটামিন এ, ডি, ই, কে এগুলোও ইম্পর্টেন্ট, সায়েন্টিফিক নেমগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো আজকে ফার্স্টেই আমরা দেখব ভিটামিন ডিটা সম্বন্ধে একটু জানার চেষ্টা করি। ওকে, তারপরে আস্তে আস্তে আমরা একটা করে ভিটামিন সম্বন্ধে জানবো। তো ফার্স্টেই আমরা ভিটামিন ডি সম্বন্ধে দেখি। ভিটামিন ডি এর সায়েন্টিফিক নেম হচ্ছে কোলেক্যালসিফেরল। তাহলে ফার্স্টে আমরা ডেফিনেশন লিখলাম, যেখানে লিখলাম ভিটামিনস হচ্ছে একটা অর্গ্যানিক নিউট্রিয়েন্টস, এটা আমাদের বডিতে খুব কম মাত্রায় লাগে, বডির কিছু বায়োকেমিক্যাল ফাংশন মেনটেন করার জন্য বডি খুব কম মাত্রায় লাগে, কিন্তু বডিতে সিনথেসাইজ হয় না, সেই জন্য আমাদের ডায়েটের মাধ্যমে নিতে হয়। আবার বডিতে কিছু ইন্টেস্টিনাল মাইক্রো অর্গানিজমের মাধ্যমে সিনথেসাইজ হয়, কিন্তু সেটা খুব কম মাত্রায় হয়, সেই জন্য আমাদের ডায়েটের মাধ্যমে নেওয়াটাই বেশি ভালো। এবারে আমরা যখন ক্লাসিফিকেশনের পয়েন্ট এলাম, তখন দেখলাম যে সলিউবিলিটির উপর ডিপেন্ড করে আমরা ভিটামিনসকে 2 ক্যাটাগরিতে ভাগ করছি, একটা হচ্ছে ফ্যাট সলিউবল, একটা হচ্ছে ওয়াটার সলিউবল। ফ্যাট সলিউবলে দেখছি আমি এ, ডি, ই, কে ভিটামিন পড়ছে, আর ওয়াটার সলিউবলে পড়ছে বি অ্যান্ড সি। তো আজকে আমরা ভিটামিন ডি পড়বো, যেটা সায়েন্টিফিক নেম হচ্ছে কোলেক্যালসিফেরল। তো যাওয়া যাক আমাদের ভিটামিন ডি যে জায়গাটা আছে। হ্যাঁ,
এবার দেখো আমরা ভিটামিন ডি এর জায়গাটা চলে এসেছি, যেটা সায়েন্টিফিক নেম হচ্ছে কোলে ক্যালসিফেরল। তো ফার্স্টে আমরা দেখছি ভিটামিন ডি এর আমরা ফার্স্ট পয়েন্ট লিখবো যে ভিটামিন ডি এর আমরা দুটো আরও নেমস জানি, যেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে ক্যালসিফেরল আর সেকেন্ড হচ্ছে অ্যান্টির্যাকিটিক ফ্যাক্টর। তো ক্যালসিফেরল আমরা কেন বলছি, কারণ ভিটামিন ডি এর একটা মেইন ফাংশন পড়ে ক্যালসিয়াম মেটাবলিজম, তো সেই জন্য আমরা কিন্তু এটাকে ক্যালসিফেরল বলি। আর একটা নাম হচ্ছে অ্যান্টির্যাকিটিক ফ্যাক্টর, কারণ এটা যেহেতু ক্যালসিয়াম মেটাবলিজমের কাজে লাগে সেহেতু বোনস তৈরি করতে কাজে লাগে, আর সেই জন্য আমাদের যে বোনস রিলেটেড ডিজিজ, মেন ডিজিজ যেটা হচ্ছে রিকেটস, সেটাকে প্রিভেন্ট করে। তাহলে আমাদের ফার্স্ট পয়েন্ট হলো ভিটামিন ডি এর সায়েন্টিফিক নেম হচ্ছে কোলে ক্যালসিফেরল। সেকেন্ড পয়েন্ট আদার্স নেমের মধ্যে আন্ডারে আরেকটা পয়েন্ট হচ্ছে ফার্স্ট হচ্ছে ক্যালসিফেরল, কেন এটা হচ্ছে ক্যালসিয়াম মেটাবলিজমের কাজে লাগছে, আর সেকেন্ড হচ্ছে অ্যান্টি র্যাকিটিক ফ্যাক্টর, কেন সেটা হচ্ছে প্রিভেন্ট ডিজিজ রিকেটস। ঠিক আছে, এবারে আমরা এই পয়েন্ট আমি পরে দেখছি। এবারে আমরা তার পরের পয়েন্ট, ফলে ইন্ট্রোডাকশনে আমরা ওটা লিখলাম। তার পরেরটা দেখো স্ট্রাকচারে কি বলছে, ভিটামিন ডি ইজ এ স্টেরল কম্পাউন্ড। ওকে, স্টেরল কম্পাউন্ড। There are two forms of vitamin D, অর্থাৎ আমাদের এনভায়রনমেন্টে দু রকমের ভিটামিন ডি পাওয়া যায়। একটা হচ্ছে ভিটামিন D2, একটা হচ্ছে ভিটামিন D3। D2টা হচ্ছে আমাদের মানে ন্যাচারালি প্রডিউস করা যায় না, ভিটামিন D2 হচ্ছে আর্টিফিশিয়ালি প্রডিউস করা যায়, আর ভিটামিন D3 হচ্ছে ন্যাচারালি প্রডিউসড হয়। এবার D2 হচ্ছে যে আর্টিফিশিয়ালি প্রডিউসড হয়, সেটা কী থেকে তৈরি হয়, প্ল্যান্টের একটা স্টেরল থাকে এরগেস্টেরল, সেখানটাকে ইরাডিয়েটিং করে এরগো ক্যালসিফেরল বা ভিটামিন D2 তৈরি হয়। আর ভিটামিন D3টা কী করে তৈরি হয়, আমাদের বডিতে থাকে 7-ডিহাইড্রোকোলেস্টেরল, সেটা হচ্ছে স্কিনের নিচেটাতে থাকে এবং সানলাইট পড়ে সেটা হচ্ছে কোলে ক্যালসিফেরল তৈরি হয়, বা আমরা ডাইরেক্ট কোলে ক্যালসিফেরল ফুডসের মাধ্যমে আমরা ইন্টেস্টাইন থেকে অ্যাবজর্ব করে বডির মধ্যে নিতে পারি। তাহলে আমাদের স্ট্রাকচারের মধ্যে দুটো পয়েন্ট হলো, ফার্স্ট হচ্ছে D2 আর সেকেন্ড হচ্ছে D3। D2 হচ্ছে আর্টিফিশিয়ালি, D3 হচ্ছে ন্যাচারালি। আর্টিফিশিয়ালি হচ্ছে প্ল্যান্ট স্টেরল এরগেস্টেরল, ওটাকে ইরাডিয়েটিং করে ল্যাবরেটরিতে আমরা এরগো ক্যালসিফেরল তৈরি করছি। আর D3 যেটা হচ্ছে ন্যাচারালি প্রডিউসড, এটা কি হচ্ছে আমাদের বডির মধ্যে 7-ডিহাইড্রোকোলেস্টেরল আছে, সেটাতে সানলাইট হচ্ছে পড়ছে এবং রিয়্যাক্ট করে কোলে ক্যালসিফেরল তৈরি করছে, বা আমরা কোলে ক্যালসিফেরল ফুডসের মাধ্যমে ডাইরেক্ট নিতে পারি। তারপরে আমরা এবার সোর্সটা দেখব। সোর্স অর্থাৎ কোথা থেকে আমরা মানে এই যে আমি বললাম যে D2 আর D3 আমি দুটো বললাম, একটা হচ্ছে আমাদের কোলেস্ট্রলটাকে 7-ডিহাইড্রোকোলেস্ট্রলকে সানলাইট ফেলে কোলেস্ট্রল তৈরি করছি, আরেকটা যেটা আমি বলছি কোলে ক্যালসিফেরল আমরা ফুড থেকে নিচ্ছি। তো সেই ফুডের সোর্সটা আমরা দেখি কি, দেখো ফুডের সোর্স ফার্স্টেই বলছে কড লিভার অয়েল, অফেন ফিশ অয়েল অ্যান্ড সানলাইট তো আমরা দেখিয়েছি একটা সোর্সের মধ্যে, আরেকটা যেটা ফুড সোর্সের বলছে এগ ইয়ক লিভার হচ্ছে গুড সোর্স। তাহলে কড লিভার অয়েল, এগ ইয়ক মানে অ্যানিম্যাল জাতীয় যে প্রোডাক্টসগুলো আছে সেগুলোই বেশি কিন্তু ভিটামিন ডি মানে আমাদের দেয় আর কি খাবারের মধ্যে দিয়ে। ওকে, তো আমরা তো এবার খেলাম, এবার সেটা আমাদের ইন্টেস্টাইনে এলো, এবারে সেটা আমাদের অ্যাবজর্ব হবে কি করে, তো সেটা অ্যাবজর্ব করার জন্য আমাদের এবারে অ্যাবজর্পশন পয়েন্ট আসে। অ্যাবজর্পশন হয় ভিটামিন ডি হচ্ছে অ্যাবজর্পশন হয় হচ্ছে লিপিডের সাথে, মানে আমাদের ফুডসের থ্রু যে লিপিডসগুলো যায় সেই লিপিডসের সঙ্গে ভিটামিন ডিটা একসাথে বাইন্ড করে আমাদের ইন্টেস্টাইন থেকে, যে ইন্টেস্টাইনাল যে লিউমেন আছে ওখান থেকে অ্যাবজর্ব করে এন্টেরোসাইটে চলে যায়। এবারে অ্যাবজর্ব তো হয়ে গেল, এবারে আমাদের ট্রান্সপোর্ট করতে হবে, মানে শুধু এন্টেরোসাইটে থাকলে হবে না, সেটাকে আমাদের লিভারে নিয়ে যেতে হবে। তো আমরা লিভারে এবার কী করে নিয়ে যাব, এন্টেরোসাইটে আমরা লিপিডের সঙ্গে ভিটামিন ডিটাকে অ্যাবজর্ব করলাম। এবারে আমি ওই এন্টেরোসাইট থেকে কাইলোমাইক্রন বলে মানে লিপিডেরই ফর্ম হয়, লিপিড ঠিক যেভাবে ট্রান্সপোর্ট হয় ঠিক সেইভাবেই এটাও ট্রান্সপোর্ট হবে এবং কাইলোমাইক্রনের থ্রু এটা লিভারে যাবে। তো আমি যদি অ্যাবজর্পশন পয়েন্টটা আমি হাইলাইট করতে যাই তাহলে বলবো অ্যালং উইথ লিপিড, এটা আমি হাইলাইট করলাম। অ্যান্ড ট্রান্সপোর্টেশনে যদি আমি হাইলাইট করতে যাই তাহলে লিভারে ট্রান্সপোর্ট হচ্ছে এবং থ্রু কাইলোমাইক্রন। ওকে,
এবারে তো ট্রান্সপোর্ট হয়ে গেল, কিন্তু এই যে কোলে ক্যালসিফেরল যেটা আমরা সানলাইট থেকে 7 ডিহাইড্রো কোলেস্টেরলকে ইরাডিয়েট করে যে কোলে ক্যালসিফেরল বা ফুড সোর্সের মাধ্যমে এগ ইয়ক, ফিশ অয়েল, লিভার ইত্যাদি খেয়ে মানে যেটা আমি কোলে ক্যালসিফেরলটা ইনটেক করছি সেটা কিন্তু অ্যাক্টিভ ফর্ম নয়। তো আমাদের তো এবার লিভারে চলে গেল, এবার সেটাকে অ্যাক্টিভেট করার পালা। তো অ্যাক্টিভেট করতে গেলে দেখো অ্যাক্টিভ ফর্ম অফ ভিটামিনস, এবার আমরা কি করে তাকে অ্যাক্টিভেট করব। অ্যাক্টিভ ফর্ম হচ্ছে কোলে ক্যালসিফেরল ইজ অ্যান ইনঅ্যাক্টিভ ফর্ম অফ ভিটামিন ডি, যেটা আমি বললাম ইট নিডস ফার্দার মেটাবলিজম টু প্রডিউস দ্য অ্যাক্টিভ ফর্ম অফ দ্য ভিটামিন। ওকে, তো অ্যাক্টিভ ফর্মটা তাহলে আমাদের কি, অ্যাক্টিভ ফর্মটা বলছে 125 ডাইহাইড্রক্সি কোলে ক্যালসিফেরলটা হচ্ছে, যেটাকে আমরা ক্যালসিট্রায়ল বলছি, সেটাই হচ্ছে ভিটামিন ডি এর অ্যাক্টিভ ফর্ম। তাহলে কোলে ক্যালসিফেরলটা কিন্তু ইনঅ্যাক্টিভ ফর্ম, এটাকে আমি লিভারে নিয়ে যাব এবং সেখান থেকে আমরা মানে 125 ডাইহাইড্রক্সি কোলে ক্যালসিফেরল তৈরি করব, যেটা হচ্ছে ক্যালসিট্রায়াল নামেও খ্যাত এবং সেটাই হচ্ছে অ্যাক্টিভ ফর্ম অফ ভিটামিন ডি। এবং যে স্কিনে যে আমাদের কোলে ক্যালসিফেরলটা তৈরি হয়েছে সেটাও কিন্তু একটা মানে ট্রান্সপোর্টারের সাথে বাইন্ড করে সেটাও লিভারে চলে আসে থ্রু প্লাজমা। এবারে আমাদের লিভারে এলো, এবার লিভারে এসে দেখো আমি যদি এইখানটাকে কনসেন্ট্রেট করি, এই যে কোলে ক্যালসিফেরল, ঠিক আছে, কোলে ক্যালসিফেরল আমাদের লিভারে আছে। এবারে লিভারে হচ্ছে 25 হাইড্রক্সিলেজ এনজাইম আছে, যেটা কি করছে কোলে ক্যালসিফেরল 25 হাইড্রক্সিলেজ মানে 25 যে কার্বনটা আছে সেখানে ওএইচ ঢুকিয়ে দেবে, অর্থাৎ কি করবে 25 হাইড্রক্সি কোলে ক্যালসিফেরল তৈরি করে দিল। তাহলে কোলে ক্যালসিফেরলের যে 25 কার্বন ছিল সেখানে ওএইচটাকে ইনপুট করে দিয়ে 25 হাইড্রক্সি কোলে ক্যালসিফেরল লিভারে সিনথেসাইজ করলো। এবারে সেটা আবার প্লাজমা থ্রু কিডনিতে চলে যাবে। কিডনিতে কি আছে 1 আলফা হাইড্রক্সিলেজ, অর্থাৎ এই নামটা থেকে বোঝা যাচ্ছে এনজাইমে যে এটা যেহেতু 25 হাইড্রক্সিলেজ অর্থাৎ 25 নাম্বার কার্বনে ওএইচটাকে ইনটেক করেছে, তাহলে 1 আলফা হাইড্রক্সিলেজ মানে 1 আলফা যে কার্বন আছে সেখানে আর একটা ওএইচ ঢোকাবে, অর্থাৎ তৈরি করবে 125 ডাইহাইড্রক্সি কোলে ক্যালসিফেরল। বোঝা গেল, মানে এখানে একটা 25 কার্বনে একটা ওএইচ ঢুকলো আর এখানে আবার আর একটা 1 নম্বর কার্বনে ওএইচ ঢুকলো, অর্থাৎ এখানে দুটো ওএইচ ঢুকলো আর একটা ওএইচ আগে থেকেই এই স্ট্রাকচারে ছিল, অর্থাৎ 3টে ওএইচ হলো। সেই জন্য এই ফর্মটার নাম হচ্ছে ক্যালসিট্রাইঅল, ট্রাইঅল মানে 3টে অল, অর্থাৎ 3টে ওএইচ। সেই জন্য তাহলে 125 ডাইহাইড্রক্সি কোলে ক্যালসিফেরল বা ক্যালসিট্রায়াল এটা হচ্ছে অ্যাক্টিভ ফর্ম অফ ভিটামিন ডি আমাদের কিডনিতে তৈরি হয়ে গেল। তাহলে আমরা সোর্স জানলাম, ফার্স্টে আমরা ইন্ট্রোডাকশন জানলাম যেখানে আমাদের ভিটামিন ডি দুটো নাম বললাম, তারপরে আমরা স্ট্রাকচার জানলাম তার দুটো D2 আর D3, যেখানে D2টা জানলাম প্ল্যান্ট থেকে আমরা ল্যাবরেটরিতে তৈরি করতে পারি এরগেস্টেরল থেকে এরগো ক্যালসিফেরল, আর যেটা তোমার ন্যাচারালি পাওয়া যায় সেটা হচ্ছে স্কিনে 7 ডিহাইড্রো কোলেস্টেরল থেকে সানলাইট পড়ে কোলেস্টেরল তৈরি হয় কোলে ক্যালসিফেরল, আর আমরা ফুডের মাধ্যমেও কোলে ক্যালসিফেরল পাই। তারপর ফুডের মাধ্যমে যেটা পেলাম সেটা সোর্স আমরা জানলাম এগ ইয়ক, তারপর লিভার, তারপর কড লিভার অয়েল, এইসব মানে প্রাণীজ যে অ্যানিমালস যে ফুডগুলো সেগুলো, তারপর সেটার অ্যাবজর্পশন হচ্ছে ফ্যাটের থ্রু, তারপর সেটা ট্রান্সপোর্টেশন টু লিভার হচ্ছে কাইলোমাইক্রনের থ্রু, তারপর অ্যাক্টিভেশন হলো লিভার এবং কিডনি থ্রু। এবারে আমাদের অ্যাক্টিভেট তো হয়ে গেল, কিন্তু আমরা এই অ্যাক্টিভেট ভিটামিনটা কেন করলাম, ভিটামিন ডিটা নিশ্চয়ই এর কিছু ইম্পর্টেন্ট ফাংশন আছে, তো ফাংশনগুলো তাহলে আমরা জানি। তো ফাংশন আমাদের জানলেই কিন্তু আর কিছু বাকি নেই ভিটামিনসের মধ্যে। তো ফাংশনের মধ্যে আমরা ফার্স্টেই দেখবো, তো ফার্স্টে দেখো যে ভিটামিন ডি বলছে প্লেজ অ্যান এসেন্সিয়াল রোল অ্যাজ এ হরমোন ইন দ্য রেগুলেশন অফ ক্যালসিয়াম অ্যান্ড ফসফরাস মেটাবলিজম, অর্থাৎ ভিটামিন ডি তাহলে ফাংশন কি ফার্স্টেই আমরা পয়েন্টে দেখছি, এটা কিন্তু আমাদের বডির যে ক্যালসিয়াম এবং ফসফরাস লেভেল থাকে সেটাকে কিন্তু মেনটেন করতে এসেন্সিয়াল রোল প্লে করে। এবং সেটা কি করে ক্যালসিয়াম এবং ফসফরাস মেটাবলিজমটাকে করে, ওর মানে ভিটামিন ডিটা 3টে অর্গ্যান থাকে ওর, তার ওপর কাজ করে ও প্লাজমা যে ক্যালসিয়াম এবং ফসফরাস লেভেল আছে সেটাকে মেনটেন করে। তো সেই 3টে অর্গ্যান আমরা কি কি জানি,
ফার্স্ট হচ্ছে ইন্টেস্টাইন, সেকেন্ড কিডনি অ্যান্ড থার্ড হচ্ছে বোনস। তো কিভাবে আমাদের এই মানে প্লাজমায় ক্যালসিয়াম এবং ফসফরাস লেভেলটাকে মেনটেন করে সেটা আমরা দেখি। তো ফার্স্টে যদি আমরা ইন্টেস্টাইনটাকে দেখি, দেখো ক্যালসিয়াম যখন ইন্টেস্টাইনের লিউমেন থেকে এন্টারোসাইট অর্থাৎ ইন্টেস্টিনাল সেলসে অ্যাবসর্ব হয়, তখন সেটার নিশ্চয়ই একটা গেট থাকে। গেটের মাধ্যমে মানুষ একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যায়। যেমন ঘর থেকে যদি আমি বারান্দায় যেতে চাই তাহলে একটা গেট লাগবে। তো সেই গেটটা যে বানায় সেই যদি না থাকে তাহলে আমাদের সেটা প্রবলেম হয়ে যায়। আর সেই গেটটা বানাই হচ্ছে ভিটামিন ডি। অর্থাৎ ক্যালসিয়ামকে মানে ইন্টেস্টিনাল লিউমেন্স থেকে ইন্টারোসাইটে নিয়ে যেতে যে গেটটা লাগে, সেই গেটটা অর্থাৎ সেই গেটটার একটা নাম হচ্ছে, যেটা হচ্ছে ক্যালবাইন্ডিং। এই ক্যালবাইন্ডিং যে গেটটা, সেই গেটটা হচ্ছে বানাতে সাহায্য করে ভিটামিন ডি। এবং সেই গেটটা বানানোর মাধ্যমে ওটা কি করে, ক্যালসিয়ামটাকে ইনটেক এবং মানে ইনটেক করাতে একটা লেভেল রাখে আর কি। দেখো বলছে ইট ইনক্রিজ দ্য প্লাজমা ক্যালসিয়াম অ্যান্ড ফসফরাস কনসেন্ট্রেশন বাই স্টিমুলেটিং দ্য অ্যাবজর্পশন অফ ক্যালসিয়াম অ্যান্ড ফসফরাস ফ্রম দ্য ইন্টেস্টাইন বাই এনহ্যান্সিং দ্য সিনথেসিস অফ ক্যালসিয়াম বাইন্ডিং প্রোটিন ক্যালবাইন্ডিং। দিস প্রোটিন ইনক্রিজ দ্য ক্যালসিয়াম আপটেক বাই দ্য ইন্টেস্টাইন। এটা কি বলছে, যখন আমাদের প্লাজমাতে ক্যালসিয়াম এবং ফসফেট লেভেল কমে যাচ্ছে, ভিটামিন ডি কি করছে, ইন্টেস্টিনাল যে ওয়াল আছে সেখানে সেলের ওয়ালে যেটা হচ্ছে ইন্টেস্টিনাল লিউমেনের দিকে আছে, সেখানে ক্যালবাইন্ডিন হচ্ছে প্রোটিনগুলোকে বাইন্ড করে দিচ্ছে, সিনথেসাইজ করছে বেশি বেশি করে। ফলে বেশি বেশি ক্যালসিয়াম আমাদের ইন্টেস্টাইন লিউমেন থেকে এন্টারোসাইটে ঢুকছে এবং সেটা প্লাজমাতে যাচ্ছে, এবং ক্যালসিয়াম এবং ফসফরাস লেভেলটা প্লাজমাতে ঠিকঠাক নর্মাল রেঞ্জে থাকছে। আবার কি হচ্ছে, আবার উল্টো দিকে ভাবলে যখন আমাদের ক্যালসিয়াম এবং ফসফরাস লেভেল যখন প্লাজমায় বেড়ে যাচ্ছে, তখন সেই সিনথেসিসটাকে কমিয়ে দিচ্ছে ক্যালবাইন্ডিং, তাহলে কম পরিমাণে ক্যালসিয়াম ঢুকছে, ঠিক এইভাবেই রেগুলেট করছে। আবার কি বলছে, তাহলে ইন্টেস্টাইন হলো, এবার আমার কিডনিতেও ঠিক একইভাবে ইট স্টিমুলেটস দ্য রিঅ্যাবজর্পশন অফ ক্যালসিয়াম অ্যান্ড ফসফরাস ফ্রম দ্য কিডনি অ্যান্ড ডিক্রিজ এয়ার এক্সক্রিশন। আমরা জানি যে ডিস্টাল কনভিউলেটেড টিউবিউল, প্রক্সিমাল কনভিউলেটেড টিউবিউল, এগুলোতে কি হয়, বেশিরভাগ ডিস্টাল কনভিউলেটেড টিউবিউল থেকে রিঅ্যাবজর্পশন হয়। তো ভিটামিন ডি কি করে, যখন মনে করো সিরামে মানে ভিটামিন ডি কাজটা হলো কি, মানে স্টিমুলেট রিঅ্যাবজর্পশন। ওটা হচ্ছে ক্যালসিয়াম এবং ফসফরাসের যে ডিসিটি থেকে যে আমাদের রিঅ্যাবজর্পশন হয়, ওটাকে হচ্ছে বাড়িয়ে দেয় ক্যালসিয়াম এবং ফসফরাসের রিঅ্যাবজর্পশন। সেই পরোক্ষভাবে বলতে গেলে প্লাজমার ক্যালসিয়াম এবং ফসফরাস লেভেলটাকে বাড়াচ্ছে। ফার্স্ট হচ্ছে ফুড ইনটেক থেকে বডিতে নিচ্ছে, সেকেন্ড হচ্ছে যেটা আমাদের বেরিয়ে যাচ্ছিলো কিডনি থ্রু, ইউরিনের থ্রু, সেটাকে আবার আমরা ব্যাক করে রিঅ্যাবজর্ব করে আবার প্লাজমায় নিয়ে নিলাম। এবার আমরা দেখি বোনসে কি করছে। বোনস হচ্ছে অ্যাকশন অফ ক্যালসিট্রাল অন বোনস। এটা ভালো করে শুনতে হবে। বোনসের ওপর ক্যালসিট্রাল যদি একা কাজ করে তাহলে কিন্তু বোনসটা তৈরি করতে সাহায্য করে, অর্থাৎ ক্যালসিয়াম এবং ফসফরাসের ডিপোজিশনে হেল্প করে। কিন্তু যখন ক্যালসিট্রায়ালের সঙ্গে পিটিএইচ বা প্যারাথাইরয়েড হরমোন কাজ করে, তখন কি হয়, ডিপোজিশনে আর হেল্প করে না, ঠিক উল্টো প্রসেসটা হয়। অর্থাৎ বোনস থেকে ক্যালসিয়াম এবং ফসফরাসের ডিমিনারেলাইজেশন হয়ে যায়, অর্থাৎ সেটা হচ্ছে বোনসটাকে থিন করে দেয়। এবারে যখন মানে তাহলে ক্যালসিট্রায়ালের দুটো ফাংশন বোনের উপর, একটা হচ্ছে অ্যানাবলিক, ক্যাটাবলিক, যেরকম সিচুয়েশন হয় ঠিক সেরকম কাজ করে। দেখো আমি যেটা আগে বললাম ওর মানে অ্যাক্টিভেশন এবং ফাংশনটা বলা আছে, আমি আবার একবার বলে দিচ্ছি, যেটা হচ্ছে 7D হাইড্রোকোলেস্টেরল সোলার ইউভি থেকে স্কিনে থাকা আমাদের কোলে ক্যালসিফেরল তৈরি হলো। এই কোলে ক্যালসিফেরলটা আমরা ডায়েটের থ্রু নিতে পারবো। এটা অ্যাবজর্ব হচ্ছে কি করে, এটা অ্যাবজর্ব হলো সেটা এখানে দেয়নি, অ্যাবজর্ব হচ্ছে লিপিডসের থ্রু, ট্রান্সপোর্ট হচ্ছে কাইলোমাইক্রনের থ্রু করে লিভারে গেল কোলে ক্যালসিফেরল। এবারে লিভারে গিয়ে 25 হাইড্রক্সিলেজ এনজাইমের মাধ্যমে 25 হাইড্রক্সি কোলে ক্যালসিফেরল তৈরি করলো। তারপর সেটা প্লাজমা দিয়ে আবার কিডনিতে গেল, গিয়ে 1 আলফা হাইড্রক্সিলেজের মাধ্যমে 25 হাইড্রক্সি কোলে ক্যালসিফেরলের সাথে আরেকটা OH 1 পজিশনে যুক্ত হয়ে 125 ডাইহাইড্রক্সি কোলে ক্যালসিফেরল তৈরি করলো। কোলে ক্যালসিফেরলে আগে থেকে একটা ওয়েট ছিল, আর এখানে দুটো ওয়েট হচ্ছে অ্যাড হলো করে ক্যালসিট্রাইল, মানে 3টে
অল হলো, তিনটে ওইচ হলো। এবার এই ক্যালসিট্রায়ালের ফাংশন হিসেবে কি, একটা হচ্ছে ইন্টেস্টাইনে হচ্ছে অ্যাক্ট করে কি করছে, ক্যালসিয়াম এবং ফসফরাস অ্যাবজর্পশন করছে, ফলে ব্লাড এবং ক্যালসিয়ামের ফসফরাস লেভেল এলিভেট হচ্ছে। আর একটা কী করছে, বোনসের সাথে যখন পিটিএইচের সঙ্গে ক্যালসিট্রায়াল বোনসের ওপর কাজ করছে, তখন সেটা কি বললাম, ডিমিনারেলাইজেশন হচ্ছে। আর যখন শুধু এটা মানে এটা কাজ করছে তোমার ক্যালসিট্রায়ালটা, তখন এটা মিনারেলাইজেশন হচ্ছে, অর্থাৎ ব্লাড থেকে ক্যালসিয়াম ফসফরাস নিয়ে এখানে চলে যাচ্ছে। আর কিডনিটা এখানে দেয়নি, কিডনিতেও ঠিক একইভাবে রিঅ্যাবজর্পশনে হেল্প করে ব্লাডের ক্যালসিয়াম এবং ফসফরাস লেভেল বাড়ায়। তাহলে আমাদের ফাংশন হয়ে গেল। এবার আমরা দেখব নিউট্রিশনাল রিকোয়ারমেন্ট, অর্থাৎ ডেইলি রিকোয়ারমেন্ট অফ ভিটামিন ডি কত। সেটা হচ্ছে 200 থেকে 400 বা 200 থেকে 400 ইন্টারন্যাশনাল ইউনিট। ওকে, এটা জাস্ট ইনফরমেশন, যেটা 200 থেকে 400 ইন্টারন্যাশনাল ইউনিট ভিটামিন ডি আমাদের ডেইলি খাওয়া দরকার, মানে ডেইলি রিকোয়ারমেন্ট থাকে। এবারে আমরা দেখব এটা না মানে ঠিকঠাক করে আমরা যদি ডেইলি রিকোয়ারমেন্টটা না নিই, তাহলে আমাদের কি কি রোগ হতে পারে। এবং সেই যে আমরা ফার্স্টে পড়েছিলাম যে এটার একটা আলাদা নাম আছে, যেটা হচ্ছে অ্যান্টি র্যাকিটিস। সেটা কেন, যেটা রিকেটসকে প্রিভেন্ট করে। তো সেটা কিভাবে কেন রিকেটস করে সেটাই আমরা দেখছি। তো ফার্স্টে দেখো, এটা মনে রাখতে হবে যে ভিটামিন ডি এর ফার্স্ট হচ্ছে ম্যানিফেস্টেশনে হচ্ছে ডেফিসিয়েন্সি অফ ভিটামিন ডি কজেস রিকেটস ইন গ্রোয়িং চিলড্রেন অ্যান্ড অস্টিওম্যালিশিয়া ইন অ্যাডাল্টস। হিসাব মতো দুটো রোগই একই রকমই, কিন্তু দুরকম এজে দুরকম নাম দেওয়া হয়েছে। তো রিকেটসে কি হয়, রিকেটসে আমাদের মানে গ্রোয়িং চিলড্রেনের ক্ষেত্রে আমাদের বোনস ফর্মেশন হয়। তো যখন আমাদের বডিতে ভিটামিন ডি কম থাকে, তখন কি হয়, ভিটামিন ডি কম থাকার ফলে সিরামে ক্যালসিয়াম এবং ফসফরাস লেভেল কম থাকে, ফলে আমাদের কি হয়, মিনারেলাইজেশনটা কম হয়, অর্থাৎ বোনস ফর্মেশনটা কম হয়। অর্থাৎ বোনস যেগুলো মোটা বোনস হওয়ার কথা, সেগুলো খুবই পাতলা হয়, ফলে সফট এবং প্লায়েবল হয়ে যায় এবং মানে সহজে বেঁকে যায়। তো সেই যে আমাদের মানে ওয়েট বিয়ার করতে পারে না, সফট হয়, অর্থাৎ সব কিছুই কিন্তু ভিটামিন ডি কম হওয়ার ফলে আমাদের সিরামে ক্যালসিয়াম এবং ফসফরাস কম। তাই যদি নাই থাকে জিনিসপত্র, তাহলে সেটা দিয়ে কী করে বোনস তৈরি করবে। তো সেরকমই বোনস তৈরি করছে, একটা পাতলা ফিনফিনে বোনস তৈরি করছে। তো সেটা সহজেই বেন্ড হয়ে যেতে পারবে, ডিফর্মড হয়ে যেতে পারবে। দেখো এখানে ছবি আছে, ঠিক এরকম হয়ে যায় আর কি, মানে বোনসের কোনো স্ট্রেংথ থাকে না, স্ট্রেংথটা কমে যায়, কারণ ক্যালসিয়াম এবং ফসফরাস লেভেলটা কম। এবং গ্রোয়িং চিলড্রেন বলে এদের বোনসটাই ফর্ম হয় না। আর যেটা অ্যাডাল্টদের ক্ষেত্রে কি হয়, বোনস ফর্ম আছে, সেই বোনস থেকে ডিমিনারেলাইজেশন হয়ে যায়, ফলে বোনসটা একইভাবে সফট হয়ে যায়। দেখো, the deficiency of vitamin D in adult causes osteomalacia. This is a condition similar to that of rickets. Osteomalacia characterized by demineralization of the previously formed bones. Demineralization of bones make them soft and susceptible to fracture. তাহলে রিকে হচ্ছে গ্রোয়িং চিলড্রেন, তাদের বোনস ফর্মেশন হচ্ছে, তো সেই বোনস ফর্মেশনটাই কম হবে, মানে ঠিক মজবুত বোনস হবে না। আর বড়দের ক্ষেত্রে কি হচ্ছে, অলরেডি বোনস ফর্ম আছে, কিন্তু যেহেতু ভিটামিন ডি হঠাৎ করে কমে গেছে, ফলে সিরামে প্লাজমা এই ফসফেট এবং ক্যালসিয়াম কমে গেছে, আমাকে সেটাকে আগে দিতে হবে, সিরামে ক্যালসিয়াম এবং ফসফেট লেভেলটাকে আগে ঠিক করতে হবে, কারণ ক্যালসিয়াম লেভেলটা ঠিক থাকা অত্যন্ত জরুরি, সেটার সাথে নার্ভের রিলেটেড ডিজিজ থাকে। তো সেটাকে ঠিক করতে গিয়ে কী হচ্ছে, বোনস থেকে আমাদের ডিমিনারাইজেশন হয়ে, যেটা ফর্ম ছিল সেটা থেকে ডিমিনারাইজেশন হয়ে, তো সেই রোগটাকে সেই ফর্ম মানে রেজাল্টটা একই হচ্ছে। এর ক্ষেত্রে ছোটদের ক্ষেত্রে মানে পাতলা বোনস তৈরি হচ্ছে সফট, আর এদের ক্ষেত্রে হার্ড ছিল সেটা সফট হয়ে যাচ্ছে, ডিমিনারাইজড হয়ে, এবং সেটাকেই বলা হচ্ছে অস্টিওম্যালেশিয়া। দেখো রিকেটসে আরও কিছু দিয়েছে। দ্য মেইন ফিচার অফ রিকেটস আর এ লার্জ হেড উইথ প্রোট্রুডিং ফোরহেড, পিজিয়ান চেস্ট, বো লেগ, কার্ভড লেগ। বো লেগ কাকে বলে, কার্ভ লেগকে, নক নিজ অ্যান্ড অ্যাবনর্মাল কার্ভেচার অফ দ্য স্পাইনও ঠিকঠাক করে তৈরি হচ্ছে না। Rachitic children are usually anemic or prone to infection. Rachitic can be fatal when severe. Rickets is characterized by low plasma level of calcium, phosphorus and high alkaline phosphate activity. ওকে, মানে রিকেট আমরা কি করে বুঝবো যে তার রিকেট হয়েছে, বোনসের
ফর্মে। এক তো বোনসের ফর্মেশন দেখে কিছু মানে ফিজিক্যাল ফিচার দেখে, আর এটা হচ্ছে প্লাজমা লেভেলে, মানে আমরা যদি প্যাথোলজিক্যালি দেখি তো তার প্লাজমায় ক্যালসিয়াম এবং ফসফরাস লেভেল কম থাকবে, আর হাই এবং অ্যালকালাইন ফসফেটেসটা বেশি থাকবে। এবারে আমরা দেখি রেনাল রিকেটস। আচ্ছা, এবার দেখো রেনাল রিকেটস, যেটা হচ্ছে রেনাল অস্টিওডিস্ট্রফি বলেও মানে বলা যায়। সেটাতে কি হচ্ছে আমাদের, আমি ফার্স্টে এমনি বলছি যে রেনাল রিকেটসে হচ্ছে রেনাল অর্থাৎ কিডনি, মানে কিডনি যদি আমাদের ফেলিওর হয়ে যায় কোনো কারণে, তাহলে আমরা জানি যে ভিটামিন ডি এ যখন ইনঅ্যাক্টিভ থেকে অ্যাক্টিভ ফর্ম হচ্ছে, আমাদের কিডনি একটা এসেন্সিয়াল রোল ফলো করছে, মানে প্লে করছে। তো সেই যদি কিডনিটাই ফেলিওর হয়ে যায়, তাহলে আমাদের অ্যাক্টিভ ফর্ম অফ ভিটামিন ডিটা তৈরি হবে না। আমাদের হয়তো মানে কোলেস্টেরল থেকে কোলেক্যালসিফেরল তৈরি হচ্ছে এবং লিভারও ফাংশনটা হচ্ছে এবং ডায়েটও আমাদের ঠিক আছে, তাও তার ভিটামিন ডি ডেফিসিয়েন্সি ডিজিজ দেখা যাচ্ছে। তখন আমরা দেখব যে তার কিডনি ঠিক আছে কিনা, তার লিভার ঠিক আছে কিনা, কারণ আমাদের অ্যাক্টিভ ফর্ম যদি না হয়, ইনঅ্যাক্টিভ ফর্মে ভিটামিন ডি থেকে কোনো লাভ নেই। তো তখনই দেখা যায় অনেক সময় যে কিডনি ফেলিওরের জন্য তার অ্যাক্টিভ ফর্ম অফ ভিটামিন ডি তৈরি হচ্ছে না। তার জন্য ভিটামিন ডি ডেফিসিয়েন্সি যত ডিজিজ আছে সব ডিজিজই কিন্তু আস্তে আস্তে চোখে পড়ে। তো সেটাই এখানে বলা আছে, ইন ক্রনিক রেনাল ফেলিওর সিনথেসিস অফ ক্যালসিট্রায়ল ইন কিডনি ইজ ইম্পেয়ার্ড। অর্থাৎ ক্রনিক রেনাল ফেলিওর হলে সিনথেসিস অফ ক্যালসিট্রায়ল কিডনিতে যেটা হচ্ছিল সেটা কিন্তু আর হবে না। As a result, এর ফলে কি হবে, the deficiency of calcitriol occurs which leads to hypocalcemia and hyperphosphatemia. It can be treated by oral or intravenous administration of ক্যালসিট্রায়ল। অর্থাৎ এটা কি করে এই রোগ থেকে বাঁচা যায়, আমাদের অ্যাক্টিভ ফর্ম অফ ভিটামিন ডিটাকে ডাইরেক্ট আমাদের ইনটেক করতে হবে, ফুডের মাধ্যমে কিন্তু আর হবে না। অ্যাক্টিভ ফর্ম যেটা ভিটামিন ডি আছে সেটাকেই নিতে হবে, তবেই আমাদের বডি সেটাকে কাজ করাতে পারবে। কারণ আমাদের যদি লিভার কিডনি এগুলো খারাপ হয়ে যায়, তাহলে তো আমাদের ভিটামিন ডিটা আর অ্যাক্টিভ হবে না। তখন অ্যাক্টিভ ফর্ম অফ ভিটামিন ডি ওরাল অ্যাডমিনিস্ট্রেশন বা ইন্ট্রাভেনাস ইনজেকশনের মাধ্যমে আমরা সেটা নিতে পারি। তারপরে দেখো ভিটামিন ডি রেজিস্ট্যান্ট রিকেটস, অর্থাৎ ভিটামিন ডিটা আমাদের রেজিস্ট্যান্ট হয়ে গেছে। অ্যাজ দ্য নেম ইমপ্লাইজ, দিস ইজ এ ডিজিজ হুইচ ডাজ নট রেসপন্ড টু treatment with vitamin D. There are various possible causes of this condition and all involves a defect in the metabolism or mechanism of action of 1,25-dihydroxycholecalciferol as follows. অর্থাৎ ভিটামিন ডি যার উপর কাজ করে, অর্থাৎ মানে ভিটামিন ডিটা আমাদের ঠিক আছে, কিন্তু ভিটামিন ডি যার উপর কাজ করে অর্থাৎ রিসেপ্টার সেটাকে নিচ্ছে না, তার অ্যাবজর্পশনটা ঠিক করে হচ্ছে না, মানে অন্য জায়গায় প্রবলেম আর কি, ভিটামিন ডি এর লেভেলে কোনো প্রবলেম নেই। তো সেই প্রবলেমগুলো হতে পারে এক তো ডিউ টু ডিফেক্টিভ ভিটামিন ডি রিসেপ্টার, সেকেন্ড হচ্ছে ডিউ টু ডিফেক্টিভ 1 hydroxylase activity in kidney, due to liver disease, kidney failure, as the production of 25 hydroxycholecalciferol and 125 dihydroxycholecalciferol respectively will be inefficient in the damaged tissue. তাহলে বুঝতে পারলে আমি যেটা এতক্ষণ ধরে বলার চেষ্টা করছি, যে ভিটামিন ডি হয়তো আমাদের ইনটেক ঠিক আছে, কিন্তু অন্য জায়গায় প্রবলেম, অর্থাৎ লিভারে হয়তো প্রবলেম, কিডনিতে হয়তো প্রবলেম, বা লিভারের হয়তো কোনো যে এনজাইমটাতে করছিল সেই এনজাইমটাতে পার্টিকুলারলি প্রবলেম। তো এগুলোই হচ্ছে বেছে দেখা যে কোথায় প্রবলেম, সেটাই হচ্ছে ডক্টরদের কাজ। সেই জন্য এত ডিটেলসে কিন্তু পড়া দরকার। শুধু ভিটামিন ডি তার লেভেল, মানে ভিটামিন ডি আমরা ইনটেক করাচ্ছি পেশেন্টকে, কিন্তু তাও সেটা ইমপ্রুভ করছে না, মানে তার অন্য জায়গায় প্রবলেম। ওকে, তো তারপর দেখো হাইপার ভিটামিনোসিস ডি, মানে আমার ভিটামিন ডি যদি বেশিও খেয়ে নেওয়া হয় সেটাও কিন্তু অনেকটাই টক্সিক। অনেকেই হয়তো খুব চালাকি করে ডক্টর না দেখিয়ে ভিটামিন ডি খেয়ে নেয়, তো তারা বোঝে না যে মানে সব কিছুরই একটা মানে লেভেল থাকে। তো সেটা যেটা মেডিকেল ফিল্ডে কাজ করে তারাই হয়তো সেই লেভেলটা জানে, অর্থাৎ যেটা আমরা আজকে বললাম 200 থেকে 400 ইন্টারন্যাশনাল ইউনিট সেটাই খেতে হয়, এবং সাধারণ লোক সেটা বোঝে না, কিছু অল্প জ্ঞান নিয়ে হয়তো খেয়ে নিজেরা এই রোগটা বাঁধিয়ে ফেলে, যেটা হচ্ছে হাইপার ভিটামিনোসিস ডি। কি বলছে, হাই ডোজেস অফ ভিটামিন ডি ওভার এ লং পিরিয়ড আর টক্সিক।
অর্থাৎ যদি অনেক দিন ধরে আমি হাই ডোজ ভিটামিন ডি খাই সেটাও কিন্তু টক্সিক হয়ে যাচ্ছে। দ্য আর্লি সিমটমস অফ hypervitaminosis D include nausea, vomiting, anorexia, increased thirst, loss of weight, etc. Hypercalcemia is seen due to increased bone resorption and intestinal absorption of calcium. Hypercalcemia দেখা যাচ্ছে মানে হাইপার ভিটামিন হয়ে গেছে, প্রচুর ভিটামিন হয়ে গেছে, পরে প্রচুর ক্যালসিয়াম দেখা যাচ্ছে এবং ক্যালসিয়ামের লেভেল বেড়ে যাচ্ছে এবং সেটাও হচ্ছে বোনসটাকে রিজার্ভ করছে, মানে ভিটামিন ডি যেহেতু বেশি ওটা বোনসটাকে রিজার্ভ করে নিচ্ছে, ইন্টেস্টিন থেকে অ্যাবজর্ব করে নিচ্ছে ক্যালসিয়াম বডি থেকে বেরোতে দিচ্ছে না, সবকে নিয়ে সিরামে ভরে দিচ্ছে, ফলে সিরামে সেটা ক্যালসিয়াম লেভেলটা বেড়ে যাচ্ছে। এবার ক্যালসিয়াম লেভেল যখনই বেড়ে গেল সেটা থেকে বা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, টিটেনি দেখা যাবে, না টিটেনি, ক্যালসিয়াম লেভেল বাড়লে টিটেনি দেখা যাবে না, ক্যালসিয়াম লেভেল বাড়লে আমাদের যে নার্ভ ইম্পালস সেটাতে যেতে মানে সেটাতে টিটেনিতে কি হয়, মানে টিটেনিতে যেটা অল্প যেটা মানে থ্রেশোল্ড ভ্যালু হওয়ার কথা নয় সেটাতেও স্টিমুলাসে থ্রেশোল্ড হয়ে যায়, কিন্তু এটাতে ঠিক তার বিপরীত হবে। আমি যথাযথ থ্রেশোল্ড ভ্যালুর অ্যাকশন পোটেনশিয়াল মানে স্টিমুলাস দিলেও কিন্তু বডি সেটার এতে কন্ট্রাকশন করবে না। প্রচুর পরিমাণে ক্যালসিয়াম হয়ে গেছে, সেই জন্য প্রচুর পরিমাণে ক্যালসিয়াম হয়ে যাওয়ার জন্য সোডিয়ামটা কমে গেছে। The prolonged hypercalcemia causes calcification of soft tissue and organs such as kidney and may lead to formation of stones in the kidney. এই যে আমরা জানি কিডনিতে স্টোন হয়ে যায় সেটাও এই কারণেই হয়, প্রচুর পরিমাণে ক্যালসিয়াম হয়ে গেছে বডিতে, ফলে সেটা কিডনিতে ডিপোজিট হতে থাকছে, এবার ডিপোজিট হতে হতে ওখানে একটা স্টোন তৈরি করে ফেলছে। কিডনিতে অনেকেরই স্টোন হয় ঠিক এই চালাকিটার জন্যই, তারা অত্যধিক চালাক হয়ে যায় করে ভিটামিন ডি নিজেরাই খেতে শুরু করে দেয়। তো আজকে এই অবধি হয়ে গেল। থেরাপিউটিক ইউজ হচ্ছে ভিটামিন ডি অ্যানালগ হ্যাভ বিন ইউজড ইন দ্য ট্রিটমেন্ট অফ সোরাসিস, অর্থাৎ সোরাসিসের ক্ষেত্রে যে ডিজিজ থাকে সেটা ট্রিটমেন্টও কিন্তু ভিটামিন ডি কাজে লাগে। তাহলে আমরা আজকে অনেক কিছুই জানলাম, যেটা হচ্ছে ভিটামিন ডি বডির পক্ষে ভালো, বডির পক্ষে দরকার, কিন্তু খুব বেশিও আবার দরকার নয়। তাই আমরা মেডিকেল ফিল্ডে ডক্টর হিসেবে আমরা এটাই সাজেস্ট করব যে যেন তাদের মানে ফুডের মাধ্যমে যে পরিমাণ ভিটামিন ডি যাচ্ছে সেটা দেখে তাদের ডেইলি রিকোয়ারমেন্ট, যেটা আমরা জানছি 200 থেকে 400 ইন্টারন্যাশনাল ইউনিট, সেটার মাপ অনুযায়ী তাদেরকে সেরমভাবে ভিটামিন ডি এর ডোজটা দেওয়া উচিত। এবং যদি ভিটামিন ডি দিয়েও দেখা যায় তার ডিজিজটা মানে কিছু ইমপ্রুভ করছে না, তাহলে তার লিভারেও প্রবলেম হতে পারে, কিডনিতেও প্রবলেম হতে পারে, তার যে ভিটামিন ডি রিসেপ্টর থাকে সেগুলোতেও প্রবলেম হতে পারে, তো সেগুলোকে অ্যানালিসিস করে দেখতে হবে। তো ভিটামিন ডি আমাদের এখানেই শেষ হয়ে গেল, আজকের মতো এখানেই শেষ করছি। পরের দিন আবার আর একটা ভিটামিন নিয়ে পড়বো, সেটা ভিটামিন বিটা করতে পারি, কারণ ভিটামিন বি এর B12 ভিটামিনটা খুব ইম্পর্টেন্ট, তো সেটাই এরপরে দেবো এবং তারপর আস্তে আস্তে সব ভিটামিনগুলোই দেবো। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ।